ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপার শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই কদিন আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, একটা দুটো সপ্তাহ পরে পরে দিচ্ছি। আসলে আমি আমার আর একটা চ্যানেল বানিয়েছি, ভ্লগিংয়ের চ্যানেল, শ্বেতা কোলে ভ্লগস। তোমরা যারা আমার ভ্লগিং দেখতে ইন্টারেস্টেড অবশ্যই ওই চ্যানেলে যাবে, কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবে। আর পারলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমাদের অনেস্ট ফিডব্যাকস আমাকে লিখে পাঠাবে। আজ আমি যে ঘটনাটা শোনাবো সেটা আমারই এক বন্ধুর দাদার সাথে কলকাতারই এক বড় নামকরা আইটি কোম্পানিতে ঘটা হাড় হিম করা কিছু ভুতুড়ে ঘটনা, যেগুলো তার সাথে তার নিজের অফিসেই ঘটেছে নাইট শিফটে। যারা তোমরা আইটি সেক্টরস বা যে কোনো কোম্পানিতে কাজ করো, স্পেশালি যারা নাইট শিফট করো, তারা শুনে কিন্তু বেশ ভয় পাবে যখন নিজেরা নাইট শিফট করবে। আমি নিজেই একজন ইঞ্জিনিয়ার, আইটি ফার্মেই কাজ করি, তাই একটু বেশি ফিল হয়েছে আমার। ভাগ্যক্রমে আমার অফিসে নাইট শিফট হয় না, নয়তো আমি হয়তো নাইট শিফট করার আর সাহসই পেতাম না এই ঘটনাগুলো শোনার পর। তোমাদের আগে থেকে সতর্ক করে দিলাম, খুব সাবধানে শুনবে। আর সত্যি বলতে আমি এর আগেও অনেকের মুখেই শুনেছি এমন সব ভুতুড়ে ঘটনা অফিসের মধ্যে ঘটতে। আমি তো নিজেই অনেক দিন আগে আমার নিজের অফিসেরই একটা হাড় হিম করা ভুতুড়ে ঘটনা শুনিয়েছিলাম। তোমরা যারা শোনোনি, নিচের দেওয়া লিঙ্কে গিয়ে শুনে নিতে পারো, বেশ ভালো লাগবে আর ভয়ও করবে। তোমরা কারা কারা আইটি সেক্টরে কাজ করো, স্পেশালি নাইট শিফট করো, আমাকে অবশ্যই জানাবে কমেন্টসে লিখে। আর তোমাদেরও যদি এরকম কোনো ভুতুড়ে বা অলৌকিক ঘটনা ঘটে থাকে অফিসে, অবশ্যই আমাকে লিখে পাঠাবে। চলো তাহলে শুরু করা যাক। আমার বন্ধুটির দাদা কলকাতারই এক নামকরা আইটি কোম্পানিতে কাজ করে। আমার বন্ধুটি ঠিক যেভাবে আমাকে শুনিয়েছে, আমি ওরই ভাষাতে ওরই মতো করে বলছি তোমাদের। আমার বন্ধুটি বলছে, আমার দাদার তখন সবে সবে 6 মাস হয়েছে সেই অফিসে। আসলে প্রথম 6 মাস ওদের প্রবেশন পিরিয়ড থাকে, তখন নাইট শিফট দেয় না। 6 মাস হয়ে গেলে তারপর মাঝে মাঝেই ওদের নাইট শিফট পড়ে। আগেই বলে রাখি, দাদা খুবই ডানপিটে, সাহসী একজন মানুষ। এইসব ভূত প্রেত আত্মা এইসবে একদমই বিশ্বাসী নয়, মানে বিশ্বাসী ছিল না বললেই ভালো হয়, কারণ ওই মারাত্মক ঘটনার পর এখন সে খুব ভালোই বিশ্বাস করে এইসব অজাগতিক ব্যাপারে। দাদার 6 মাস হয়ে যাওয়ার পর দাদা যে সিনিয়রের আন্ডারে কাজ করত, সে নাকি দাদাকে আগে থেকেই একটু হিন্টস দিয়েছিল যে রাতে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে, ওইগুলোতে খুব বেশি ভয় না পেতে, কিন্তু বিস্তারিতভাবে কিচ্ছু বলেনি। দাদারও এইসবে অত উৎসাহ ছিল না বলে আর জানতেও চায়নি সে। তারপর আরও 1-1.5 মাস পর দাদার এবার প্রথম নাইট শিফট পড়ল। সেটাও একদিনের জন্য নয়, টানা 1 সপ্তাহ চলবে নাইট শিফট। দাদার সেই সিনিয়র যখনই জানতে পেরেছে নাইট শিফট পড়েছে, তখনই নাকি দাদাকে ডেকে কিছু কথা বলেছিল, যেটা তখন দাদা অত বুঝতেও চায়নি আর গুরুত্বও দেয়নি, কিন্তু পরে আফসোস করেছিল এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে সে আসলে কী থেকে সাবধান করতে চেয়েছিল দাদাকে। সেই সিনিয়র নাইট শিফটের ঠিক আগের দিন দাদাকে ডেকে বলেছিল, কোনো রকম কোনো শব্দ পেলেই বেশি উৎসাহ দেখাবে না, আর কেউ ডাকলে তাকে দেখা না পর্যন্ত সেই দিকে ভুলেও যাবে না। দাদা কিছু না বুঝেই হেসে মাথা হেলিয়ে চলে গেছিল। নাইট শিফট শুরু হলো রাত 9টা থেকে।
দাদা বসতো 3rd ফ্লোরে। যে রুমে দাদা বসতো সেখানে দাদা একাই ছিল সেদিন, আর পাশের রুমে ছিল আরও 2-3 জন। পাশাপাশি দুটো বড় রুম, একসাথে কানেক্টিং দরজা। দাদার রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে গিয়ে ডান দিকেই ম্যানেজারের কেবিন, আর করিডোর দিয়ে আরও সোজা চলে গেলে একদম শেষ প্রান্তে ওদের ওয়াশরুম। মানে ওয়াশরুম যেতে গেলে ম্যানেজারের রুম ক্রস করতে হবে। এইগুলো এখন কেন বলছি সব পরে বুঝতে পারবে। আচ্ছা, আমার দাদার একটা অভ্যেস ছিল যে দাদা যখনই কাজ করত কানে হেডফোন দিয়ে করত, গান শুনতে শুনতে। তাতে নাকি দাদা বেশি ভালো কনসেন্ট্রেট করতে পারত। সে যাই হোক, সেই রাত তো ভালোভাবেই কেটে গেল, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, শুধু মাঝে মাঝে নাকি ঘুম পেয়ে যাচ্ছিল খাওয়ার পর। তা এরকম করে 3-4টে নাইট শিফট কেটে গেল। ভয় তো দূর, ও আমাকে এসে বলেছিল ওর নাকি বেশ মজা লাগছে রাত্রে কাজ করতে। ফাঁকা, কেউ নেই ডিস্টার্ব করার, অনেক মন দিয়ে কাজ করতে পারছে। তা ভালো কথা। সেদিন 5th নাইট শিফট। সেদিন দাদার কাজের চাপটা একটু বেশি ছিল, তাই দাদা হেডফোনে গান চালিয়ে এক মনে মাথা ঝুঁকিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করছিল। তা প্রায় 1.5-2 ঘন্টা হতে যায় দাদা কাজ করছিল। হঠাৎই দাদার মনে হয় কেউ যেন রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলো। মানে আওয়াজ তো পায়নি, কারণ কানে গান চলছে, আর ল্যাপটপের দিকে তাকিয়েছিল তাই পরিষ্কার দেখতেও পায়নি। তবে সামনেই দরজা খুলে কেউ ঢুকছে, এটার একটা অনুভূতি তো হবে। যখনই দাদার এটা মনে হলো, সাথে সাথে দাদা দরজার দিকে তাকিয়ে দেখল যে আস্তে করে দরজাটা বন্ধ হলো। মানে যে কাঁচের দরজাগুলো হয় না, পুলপুশ, সেরকমই দরজাটা, এবং সেটা আপনা আপনি আস্তে করে বন্ধ হলো। তার মানে নিশ্চয়ই বাইরে থেকে কেউ ভিতরে ঢুকলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো দিকে কেউ নেই। ওই রুমে তখন দাদা ছাড়া আর কেউ উপস্থিত নেই। তবে যে ঢুকলো সে কোথায় গেল? দাদার পরিষ্কার মনে হলো কেউ যেন দরজাটা বাইরে থেকে ঠেলে খুলে ঢুকলো ভিতরে, আর এটাও দেখলো যে দরজাটা আস্তে করে বন্ধ হলো। তবে কাউকে দেখতে কেন পেল না দাদা? আর ভিতরে ঢুকেই এত তাড়াতাড়ি তো আর কোথাও চলে যাবে না কেউ। দাদা তো সেটা দেখতে পেত তাহলে, কিন্তু দাদা অত আর মাথা ঘামায়নি, কারণ সেদিন কাজের চাপ ছিল, ওই দিকেই তখন মন পড়েছিল। সে আবার এক মনে কাজ করতে লাগলো। কিন্তু দাদার মনটা কেমন খুঁতখুত করছিল। খালি মনে হচ্ছিল সে ছাড়াও ওই রুমে আরও কেউ আছে, হাঁটছে, চলছে, মানে কারোর উপস্থিতি সে যেন স্পষ্ট বুঝতে পারছে। খানিক অস্বস্তি হওয়ায় দাদা হেডফোনটা খুলে রেখে ভাবল একটু 5-10 মিনিট মোবাইলটা ঘেঁটে নেবে, তারপর আবার কাজে বসবে। এই ভেবে সে চেয়ারটায় একটু হেলান দিয়ে বসলো আরাম করে, তারপর মোবাইল নিয়ে ঘাঁটতে লাগলো। হঠাৎই তার মনে হলো কেমন যেন একটা শব্দ হচ্ছে। আসলে এত চুপচাপ সেখানে অল্প বিস্তর আওয়াজও শোনা যাবে। দাদা একটু নড়ে চড়ে বসে ভালো করে শুনল। হ্যাঁ, সেই রুম থেকেই শব্দটা আসছে। মনে হচ্ছে কেউ যেন কম্পিউটারে টাইপ করছে কিছু। মনে হচ্ছে কেউ যেন কম্পিউটারে টাইপ করছে কিছু। কিবোর্ডে খুব তাড়াতাড়ি টাইপিং করলে যেমন খ্যাটখ্যাট করে শব্দ হয়, ঠিক সেরকমই। দাদা এবার হকচকিয়ে উঠল। ওই রুমে তো তখন দাদা ছাড়া আর কেউই নেই। না, মানে দাদা তো অন্তত আর কাউকে দেখতে পাচ্ছিল না।
তবে কিবোর্ডের শব্দটা কে করছে, কোথা থেকে আসছে? আর ওই রুমে সবই প্রায় ল্যাপটপ, শুধু দুটোই কম্পিউটার আছে একদম শেষের দিকে কোণায়। দাদা যেখানে বসেছে সেখান থেকে ওই সিট দুটো দেখা যায় না। মাঝে একটা মোটা চওড়া পিলার আছে। দাদা একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো যে সেখানে কেউ বসে আছে কিনা বা কেউ টাইপিং করছে কিনা, কিন্তু ঠিক ভালো করে দেখতে পেল না কিছু। তবে ওই কিবোর্ডের খ্যাটখ্যাট শব্দটা এখনো কিন্তু শুনতে পাচ্ছে দাদা। ফলে এটা মনের ভুল তো হতেই পারে না। প্রথমে দাদা মনের ভুলই ভেবেছিল যদিও, কারণ সারাদিন এরকম আওয়াজ শুনে শুনে কানে একটা ভাসে। কিন্তু এতক্ষণ ধরে এরকম নিস্তব্ধ রুমে এই আওয়াজটা মোটেও মনের ভুল নয়, সত্যিই কেউ টাইপিং করছে, পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে। আর সেটা এই রুমের ভেতরেই, দাদার আশেপাশেই, কারণ শব্দটা খুব জোরে আসছে। কিন্তু ওই ফাঁকা রুমে এই রাতে কে টাইপিং করছে? দাদা ছাড়া তো আর কেউই নেই। দাদা ভাবলো যে একবার উঠে গিয়ে দেখেই আসবে ওই কম্পিউটারে কি হচ্ছে, কারণ বাকি চারদিকটা সে ভালো করে দেখেছে, কেউ কোথাও নেই, সব ল্যাপটপই বন্ধ। দাদা মোবাইলটা রেখে এগিয়ে গেল সেদিকে। তারপর পিলারটার পাশে গিয়ে দেখলো কেউ নেই, দুটো কম্পিউটারই বন্ধ এবং কিবোর্ডও ডেস্কের ভিতরে ঢোকানো, ফলে টাইপিং করা তো অসম্ভব। সে ভালো করে দুটো কম্পিউটার দেখল, না, দুটোরই কিবোর্ড ভিতরে ঢোকানো এবং সব সুইচ অফ করা। আর ইতিমধ্যে অদ্ভুতভাবে সেই শব্দটাও বন্ধ হয়ে গেছে, সেই টাইপিংয়ের শব্দ আর শোনা যাচ্ছে না। এবার দাদার কেমন একটু খটকা লাগলো। প্রথমে সেই দরজা খুলে কেউ ভেতরে ঢোকার অনুভূতি, কিন্তু তারপর কাউকে না দেখতে পাওয়া, আবার এই কিবোর্ডের শব্দ, কিন্তু আবারও কাউকে না দেখতে পাওয়া। এটা কি হচ্ছে? সে কি এতটা ভুল করছে? এমন তো নয় যে এটা তার প্রথম নাইট শিফট, তার তো 4 দিন হয়ে গেছে। ওই এই 4 দিন তো এরকম কিছু ফিল হয়নি, তবে আজ এমন কেন হচ্ছে? দাদা ভাবলো পাশের রুমে যারা দুজন আছে একবার ওখান থেকে ঘুরে আসবে, একটু কথাবার্তা বলে আসবে। তবে এই ব্যাপারে কিছু বলবে না, কারণ সে জানে এইসব বললেই ওরাও ভয় পাবে আর সেই একই কথা বলবে যেটা সেই সিনিয়র দাদা ওকে বলেছিল নাইট শিফটের ব্যাপারে। সে ভিতরের ওই কানেক্টিং দরজা দিয়েই ওই রুমে ঢুকলো। দেখলো দুজনেই এক মনে কাজ করছে। ওকে দেখে খানিক হেসে একজন জিজ্ঞেস করলো, কি ভাইয়া, কেমন চলছে নাইট শিফট? এটা কত নম্বর নাইট শিফট চলছে তোমার? দাদাও হেসে উত্তর দিল যে ভালোই চলছে, কোনো অসুবিধা নেই, শান্তিতে কাজ করতে পারছে। কিন্তু ওই কথাগুলো চেপে গেল, বলল না ওদের। তারপর ওই 10 মিনিট মতো ওখানে বসে কথাবার্তা বলে দাদা ওদের বলল, আচ্ছা তবে এখন উঠি, হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে, আজ বহুত প্রেশার কাজের, আবার পরে আসছি আমি, কেমন? এই বলে দাদা উঠে আবার ভিতরের দরজা দিয়েই ঢুকে নিজের চেয়ারের দিকে আসতেই যাবে, হঠাৎই ওই পিলারের পাশের ডেস্কে কম্পিউটারটার দিকে তাকিয়েই চমকে উঠল। সে পরিষ্কার দেখল যে একটু আগেই যে কিবোর্ডগুলো দেখে গেল ডেস্কে ঢোকানো ছিল, তার মধ্যে একটা কিবোর্ড এখন ডেস্কের উপরে, কম্পিউটারের সামনে রাখা। কিন্তু একটু আগেই দাদা পরিষ্কার দেখে গেছে যে ওই দুটো কিবোর্ডই ডেস্কের ভিতরে ঢোকানো ছিল।
দাদা দেখেই খানিক চমকে উঠল। যেটা কি হলো? সে তো স্পষ্ট দেখলো দুটো কম্পিউটারই অফ আর দুটোর কিবোর্ডই ডেস্কে ঢোকানো। তবে হঠাৎ এখন একটা কিবোর্ড উপরে কি করে এলো? আর সব থেকে বড় কথা, ওই সময়ের মধ্যে কেউই তো রুমে ঢোকেনি, এটা তো নিশ্চিত। তবে কিবোর্ড নিজে নিজে তো আর ডেস্কের উপর উঠতে পারবে না। দাদা ঠিক কি করবে না করবে কিছু বুঝতে পারল না। ওরকম আপনা আপনি কিবোর্ডটা উপরে কি করে এলো কিছু ভাবতেই পারছে না দাদা। কিন্তু তখনও দাদা ভয় পায়নি। সে একবার ভাবল পাশের ঘরের দুজনকে বলবে, কিন্তু তারপর আবার ভাবল ধুর, দরকার নেই, কিছু একটা হয়েছে, নয় সে ভুল দেখেছে, নয় কিছু একটা হয়েছে, অত গুরুত্ব দিয়ে লাভ নেই। এই ভেবে কিবোর্ডটা আবার ডেস্কের ভিতর ঢুকিয়ে রেখে দিয়ে নিজের সিটে গিয়ে বসে গেল। আবার কানে হেডফোন দিয়ে কাজে মনোযোগ দিল। এরকম করে বেশ আরও কিছুক্ষণ কেটে গেল। এবার দাদার একটু ক্লান্ত লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল তার। তাই সে ভাবল যে লাঞ্চরুমে গিয়ে এক কাপ কফি নিয়ে একটা সিগারেট আর কফি খেয়ে আসবে স্মোকিং এরিয়া থেকে, তাহলে আবার ঘুমটা ছেড়ে যাবে। এই ভেবে সে বেরিয়ে পড়ল। তারপর সেই নিস্তব্ধ লম্বা করিডোর দিয়ে দাদা যখন যাচ্ছিল, তখন কেমন যেন তার একটু লাগছিল। ঠিক ভয় নয়, খানিক অস্বস্তি হচ্ছিল। তারপর ম্যানেজারের কেবিনটা ক্রস করার সময় একবার দেখে নিল সেদিকে, কিন্তু রুমে ম্যানেজার নেই, রুম বন্ধ। সে ভাবল হয়তো ম্যানেজারের আজ নাইট শিফট নেই। যাই হোক, তারপর করিডোরের একদম শেষ প্রান্তে লাঞ্চ রুমে গেল এক কাপ কফি নেবে বলে। তারপর কফি মেশিন থেকে কফি নিয়ে স্মোকিং এরিয়াতে চলে গেল। চারদিকে চুপচাপ নিস্তব্ধ, বেশ লাগছে পরিবেশটা তার। একটা সিগারেট ধরালো আর কফিতে চুমুক দিল। স্মোকিং এরিয়াতেই দাঁড়িয়ে সে এক মনে বাইরের দিকে তাকিয়ে দেখছে। চাঁদের আলোতে রাতের পরিবেশটা সেই উঁচু থেকে দেখতে কতটা মায়াবী লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কফি খাচ্ছে আর সিগারেটে টান দিচ্ছে। এমন সময় হঠাৎই পরিচিত গলায় একটা ডাক শুনতে পেল সে। ওর নাম ধরে ডাকছে। ওদের অফিসের যে হেল্পার বয় আছে তারই গলা এটা। সেই ডাকলো দাদার নাম ধরে। আসলে এরকম অনেক সময়ই হয়ে থাকে যে কেউ যদি স্মোকিং এরিয়াতে থাকে বা লাঞ্চ রুমে থাকে আর ম্যানেজার বা বস বা কেউ যদি খোঁজ করে, কিছু আর্জেন্সি আসে, তাহলে হেল্পার গিয়ে ডেকে দেয় তাকে। হ্যাঁ আসছি, দাদা সাড়া দিল এবং তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে কফিতে শেষ চুমুকটা দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। তারপর ম্যানেজারের কেবিনের সামনে গিয়ে দেখল লাইট অফ, কেউ নেই রুমে। সে যাওয়ার সময়ও দেখেছিল কেউ ছিল না, এখনো তাই কেউ নেই, অন্ধকার রুম, দরজা বন্ধ। তবে হেল্পার বয়টি ডাকলো কেন তাকে? দাদা তাড়াতাড়ি করে করিডোর দিয়ে তার রুমের দিকেই এগিয়ে যাচ্ছিল। আবারও সেই ডাক, সেই একই গলায় ডাক এলো তার নাম ধরে। গলার স্বরটা হেল্পার বয়েরই। এবার দাদা চমকে উঠল। করিডোরের মাঝেই থমকে দাঁড়িয়ে গেল সে পরিষ্কার শুনতে পেয়েছে তার নাম ধরে হেল্পার ডাকলো, কিন্তু এটা তো খুবই অদ্ভুত। ডাকটা তার পিছন থেকে এসেছিল, মানে এক্ষুনি যেখান থেকে সে হেঁটে পাস করে এলো। অদ্ভুতভাবে সেখানে তো কেউই ছিল না, সে তো এক্ষুনি সেখান থেকে হেঁটে এসছে। না ছিল হেল্পার, না ছিল ম্যানেজার। তবে আবার ওখান থেকে
কে ডাকলো? কে তার নাম ধরে ডাকছে? দাদা এবার আর সাড়া দিল না। ভাবল সে ঠিক শুনছে তো, নাকি মনের ভুল মাত্র। তবে দুবারই মনের ভুল তো হবে না। আর এই গলার আওয়াজটা যে হেল্পারের, সেটা দাদা 100% নিশ্চিত। সে ভাবল একবার কি দেখেই আসবে পিছনে গিয়ে যে সত্যি কেউ আছে নাকি। এবার দাদার ভয়ের মাত্রাটা আস্তে আস্তে যেন ঊর্ধ্বমুখী হচ্ছে। কেমন যেন গাটা শিরশির করছে তার। রাতে ওরম ফাঁকা করিডোরে দাঁড়িয়ে এরকম হলে নিজেকে কি আর শক্ত রাখা যায়? সে আস্তে আস্তে আবার পিছোতে লাগলো। তারপর ম্যানেজারের রুমের সামনেটা আসতেই আবার সেই ডাক। সেই একই গলায় তার নাম ধরে আবারও কেউ ডাকলো। এবার যেন দাদা ভয়তে ছিটকে উঠল। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে কিছু মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল ম্যানেজারের সেই অন্ধকার বন্ধ করা ঘরটার সামনে। কারণ এইবার সে স্পষ্ট শুনেছে ডাকটা ওই অন্ধকার ঘরের ভিতর দিয়েই এসেছে। মানে যে তাকে ডাকছে সে ওই ঘরের ভিতরেই আছে এখন। কিন্তু সেটা তো অসম্ভব, কারণ ঘরটা বাইরে দিয়ে লক করা আর ঘরটা পুরোই অন্ধকার। তারপর দাদা ওখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে প্রায় দৌড়ে সেই করিডোর দিয়ে এসে তার নিজের রুমে ঢুকেই ওর সিটে গিয়ে বসে পড়ল আর জোরে জোরে হাঁফাতে লাগলো। এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে তার সিনিয়র কেন এমন বলেছিল যে কারুর ডাকে সাড়া না দিতে, যতক্ষণ না সে কাউকে দেখতে পাচ্ছে নিজের চোখে। পুরো হুবহু যেন মিলে যাচ্ছে তার কথাগুলো। দাদা জীবনে এই প্রথম এতটা ভয় পেল। এই প্রথম তার নিজের সাথে এমন অদ্ভুত ভুতুড়ে বা অলৌকিক ঘটনা ঘটল। বেশ খানিকক্ষণ বসে একটু শান্ত হয়ে তাড়াতাড়ি একবার সেই হেল্পারকে ফোন করলো দাদা। তারপর যা জানতে পারলো সেটা শুনে তো দাদা থ। হেল্পার বয় নাকি 2nd ফ্লোরে ছিল, এখনো সেখানেই আছে। সে একবারও উপরে আসেনি এর মধ্যে। আর ওদের ম্যানেজারের আজ নাইট শিফট নেই, ফলে তার রুম লক করা, সেখানে কেউ নেই। হেল্পার বয় যদি 2nd ফ্লোরে থাকে, তবে সেই ডাকটা কার? সেই সেম গলার স্বরে কিভাবে কেউ ডাকলো দাদার নাম ধরে? তবে হ্যাঁ, দাদা যে ভয় পেয়েছে, এইসব ঘটনা ঘটেছে, সেটা যদিও হেল্পারকে বলেনি, সে অন্যভাবে জিজ্ঞেস করেছিল। সেই ডাক একবার নয়, 3 বার শুনতে পেয়েছে সে। তবে কি করে সম্ভব সেটা? আর শুধু তো এটা নয়, সেই কিবোর্ডের শব্দ, কিবোর্ড ডেস্কের উপরে চলে আসা আপনা আপনি, সেই দরজা খুলে কেউ ঢোকা, কারোর উপস্থিতি অনুভব করা, এই সব কিছু তো হলো। এসব কি হলো তার সাথে? তাহলে কি সে প্রথম ডাকে সাড়া দিয়েছিল বলেই এমনটা হয়েছে? ভয়ে তখন দাদার শোচনীয় অবস্থা। সে ওই রুমে একা যে বাকি রাতটা কি করে কাটাবে সেটাই ভেবে উঠতে পারছিল না। তারপর ঠিক করলো ল্যাপটপটা নিয়ে পাশের রুমে চলে যাবে, যেখানে বাকি দুজনও ছিল। ল্যাপটপটা নিয়ে সেখানে গিয়ে ওদের বলল যে একা একা ভালো লাগছে না, তাই আজ রাতটা এখানে বসেই কাজ করবে। যে কোনো প্রকারে রাতটা কাটিয়ে ভোর হতেই তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে এলো। পরের দিন আবার নাইট শিফট।
দাদার সাহসেই কুলোচ্ছিল না যে কি করবে না করবে। তারপরেই তো ও আমাকে বলল পুরো ঘটনাটা। আমি ওকে বললাম যে ওই সিনিয়রের সাথে কথা বলতে, সবটা বলতে। সে তো অনেক দিন ধরেই দাদাকে এইসব নিয়ে বলেছে, সে নিশ্চয়ই কিছু জানে। দাদাও এবার রাজি হয়ে গেল এবং সিনিয়রকে কল করলো, সবটা বলল। সব শুনে সেই সিনিয়র দাদা বলেছিল, তুই সাড়া কেন দিয়েছিলিস? আমি তোকে তো বারণ করেছিলাম। তুই প্রথম নয়, এটা অনেকের সাথেই হয়েছে। তাই জন্যেই তো আমি আগে থেকে তোকে সাবধান করে দিয়েছিলাম। যাই হোক, আজ রাতে আমি থাকবো, তুই চাপ নিস না। আর হ্যাঁ, এটা তো কিছুই না ভাই, আমার সাথে যা ঘটেছিল সেটা শুনলে তো আঁতকে উঠবি রে ভয়েতে। চল আয়, আজ রাতে বলবো আমার সাথে কি কি ঘটেছিল নাইট শিফটে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। অনেকের এরকম অনুভূতি হয়েছে, কিবোর্ডের শব্দ পাওয়া, দরজা খোলার শব্দ পাওয়া ইত্যাদি। দাদা শুনে ঠিক কি রিয়্যাক্ট করবে বুঝে উঠতে পারছিল না। এত দিনের তার সাহসী মনোভাব, এইসব বিশ্বাস না করা সব যেন ভেঙে চুরে গেল। কেমন যেন অজানা ভয় তাকে কাবু করে নিয়েছিল। আর হ্যাঁ, এটা তো কিছুই না রে, ওই সিনিয়র দাদাটার সাথে যা যা ঘটেছিল ওই অফিসে নাইট শিফটে, সেইগুলো শুনবি নাকি? খুব সাহস করে শুনতে হবে কিন্তু। এই বলে আমার বন্ধু খানিক থেমে আবার শুরু করলো ওর পরের ঘটনা, সেই সিনিয়র দাদার সাথে ঘটা মারাত্মক ভুতুড়ে ঘটনাটা। আজ আমি তোমাদের ওর দাদার সাথে ঘটা ভুতুড়ে ঘটনাটা শোনালাম। এরপরও যদিও আরও কিছু কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আমি তোমাদের আমার পরের ভিডিওতে শোনাবো। আর হ্যাঁ, আমি আমার পরের ভিডিওতে আবার শোনাবো সেই সিনিয়র দাদার সাথে ঘটা ঘটনাটা, আর এইভাবেই বলবো যেমন আমার বন্ধুটি আমাকে শুনিয়েছিল। পরের ভিডিওটা কিন্তু ভুলেও মিস করো না, বিশেষ করে যারা অফিসে কাজ করো, নাইট শিফট করো। তাহলে বন্ধুরা, শুনে ঠিক কতটা ভয় লাগলো, কতটা রিলেট করতে পারলে আমাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবে। আর কেউ যদি নিজের সাথে মিল পাও বা অন্যরকম কিছু ঘটে থাকে, সেইগুলো আমাকে কমেন্টসে লিখে অবশ্যই জানাবে। আজ তবে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।